দশম শ্রেণীর বন্ধুদের জন্য সুখবর। আজ কিন্তু তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টটার মধ্যে সমস্ত কিছুই প্রায় থাকে, সেটা কোনটা? জিওগ্রাফি। এই জিওগ্রাফি সাবজেক্টেরই কিন্তু আজকে প্রথম চ্যাপ্টার তোমাদের সাথে শেয়ার করব। এই প্রথম চ্যাপ্টারের কিন্তু তৃতীয় পার্ট আজকে কিন্তু শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথে কিন্তু এখান থেকে যে যে প্রশ্নগুলো হবে, অর্থাৎ যেটুকু আমি শেয়ার করব সেটুকুর মধ্যেকার সব ছোট প্রশ্নগুলো কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো উত্তর সমেত। তাহলে কী হবে, তোমাদের ক্লাসের সামেটিভ পরীক্ষাগুলো এবং টেস্ট এক্সাম এবং 2027 সালে যখন গিয়ে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তখন কিন্তু এর মধ্যে থেকেই কিন্তু সমস্ত কোশ্চেনটা আসবে। তাই আমি বলবো যে ভিডিওটা তোমরা সকলে ভালো করে দেখবে। বিগত বছরেও কিন্তু এই চ্যানেল থেকে, অর্থাৎ এই দ্য লার্নিং চ্যানেল থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন এসেছিল। কোন কোন সাবজেক্ট? তোমাদেরই সাবজেক্ট। কী কী? তোমাদেরই ক্লাসের সাবজেক্ট কোনটা? ইংলিশ, বেঙ্গলি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স অ্যান্ড হিস্ট্রি। এই 5টা সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি এবং ওখান থেকে সমস্ত বিষয়ের কোশ্চেন কিন্তু 100% কমন আসে। তাই আমি বলবো তোমরা কিন্তু ওখানে চলে যাও, চলে গিয়েই কিন্তু দেখো যে সেখান থেকে কি কি ধরনের কোশ্চেন এসেছিল। তাহলে বিগত বছরে যারা তোমাদের দাদা দিদিরা পরীক্ষা দিয়েছিল তাদেরকে একবার জিজ্ঞাসা করো, তাদেরকে জিজ্ঞাসা করলেই বলতে পারবে। আর যদি না বলতে পারবে, দাদা দিদি হয়তো বা কাছে পিঠে নেই, তাহলে কী হবে, তাহলে কিন্তু তোমরা চ্যানেলে গিয়েই কিন্তু দেখতে পাবে। আর আমার যারা ভিডিও দেখছো তাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট যে তোমরা যারা প্রথম ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর একটা করে লাইক দিয়ে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা নতুন দেখছো তারা তো অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে, তারা তো সাবস্ক্রাইব করেছো বলেই দেখতে পাচ্ছ। তাই তাদের কাছেও রিকোয়েস্ট থাকলো একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো আজকে শেয়ার করবো কোন বই থেকে। দেখো, ভূগোল বই যার কাছে যেটা আছে, দেখো আমি পড়ছি ছায়া প্রকাশনী ভূগোল ও পরিবেশ, এই দুলাল দাস ও চন্দন সুরভি দাস, এই বইটা থেকে, ঠিক এই বইটা থেকে। তো যাদের কাছে এই বইটা আছে তারা তো এই বইটা বের করে নিয়ে বসলেই হবে, আর যাদের কাছে নেই তারা যে কোনো রাইটারের বই নিয়ে বসলেই হবে। কিন্তু চ্যাপ্টারটা মাথায় রাখতে হবে। কি না, চ্যাপ্টারটা হচ্ছে যে বহি 1 নম্বর চ্যাপ্টার অবশ্যই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এইখান থেকে কিন্তু শেয়ার করব। আর আজকে শেয়ার করব এই বই যাদের কাছে আছে তাদের কাছে কিন্তু তাদের দেখতে হবে কত পাতা, অর্থাৎ 4 পাতা। দেখো, নদীর বিভিন্ন গতি। তো নদী আমরা জানি যে নদীর বিভিন্ন গতি সম্পর্কে আজকে আলোচনা হবে। আর এই আলোচনার সাথে সাথে এখান থেকে যে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো কিন্তু শেয়ার করা হবে। দেখো, নদীর বিভিন্ন গতি। একটি আদর্শ নদী, একটা আদর্শ নদীর কয়টা গতি থাকে? 3টি, উচ্চ, মধ্য এবং নিম্ন। এই উচ্চ, মধ্য এবং নিম্ন গতি যাদের থাকবে সেটাকেই হচ্ছে একটা আদর্শ নদী বলবো। তো আমাদের এই ভারতে অবস্থিত গঙ্গা ভারতবর্ষের একটা আদর্শ নদী। তো দেখো, একটি নদীর বিভিন্ন গতিপথে 3টি ভিন্ন বৈশিষ্ট্যের প্রবাহ লক্ষ্য করা যায়। যেমন যতদূর বলছে যে লক্ষ্য করা যায়, যেমন ধরো এই উচ্চ গতি। এখন উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, অর্থাৎ পর্বতে যখন নদী প্রবাহিত হয় পর্বতের উপর থেকে, তখন কিন্তু এটাকে বলা হয় পার্বত্য প্রবাহ। আর উৎস থেকে উৎপন্ন হয়ে নদী যতদূর পর্যন্ত পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় ততদূর পর্যন্ত হলো গঙ্গার বা নদীর উচ্চগতি, নট গঙ্গার উচ্চগতি বা পার্বত্য প্রবাহ। যেমন উৎস দেখো, অর্থাৎ গঙ্গোত্রী। দেখো, হরিদ্বার পর্যন্ত গঙ্গোত্রী, অর্থাৎ কোথা থেকে উৎপন্ন হয়েছে? হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে কিন্তু গঙ্গার উৎপত্তি হয়েছে। তারপর হরিদ্বার পর্যন্ত প্রায় 294 কিমি পথ পর্যন্ত গঙ্গা নদীর উচ্চ প্রবাহ এবং মধ্যগতি। দেখো, পার্বত্য অঞ্চল ছেড়ে নদী যখন সমভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন তাকে মধ্যগতি বা সমভূমি প্রবাহ বলে। আর হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গ প্রবেশস্থল পর্যন্ত প্রায় 1082 কিমি দীর্ঘ পথ হলো গঙ্গার মধ্যগতি। আর নিম্ন গতি অর্থাৎ বদ্বীপ প্রবাহ। মধ্যগতির পরে নদীর প্রবাহ অর্থাৎ নিম্ন প্রবাহ শুরু হয়। এই অংশকে নিম্নগতি বা নদী বদ্বীপ প্রবাহ বলা হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর প্রবেশস্থল থেকে মোহনা পর্যন্ত প্রায় এই 1134 কিমি দীর্ঘ নদী গঙ্গার নিম্নগতি। তাহলে দেখো, একটা আদর্শ নদী হতে গেলে তার 3টি প্রবাহ অবশ্যই থাকবে। একটা হচ্ছে উচ্চ, মধ্য, নিম্ন, এই 3টে প্রবাহ থাকবে। দেখো, নদীর কাজের ফলে
সৃষ্ট ভূমিরূপ। দেখো নদীর উচ্চ গতিতে প্রধানত ক্ষয়ের ফলে ভূমিরূপ সৃষ্টি হয়। এগুলি আকৃতি কী হয়, ভি আকৃতি বিশিষ্ট, অর্থাৎ ইংরাজি অক্ষর ভি এর আকৃতি বিশিষ্ট। তাহলে পাহাড় পর্বতের উপর থেকে নদী প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হওয়াটা দুটি পাহাড়ের মধ্যবর্তী অংশ দিয়ে যখন নদী প্রবাহিত হয় তখন কী হয়, সেখানে ক্ষয়কার্য হয় এবং সেই আকৃতিটা কী হয়, ভি এর আকৃতি বিশিষ্ট হয় প্রবল বেগে নদী নিচের দিকে নামতে থাকে এবং এর ফলে ক্ষয় ক্ষমতা অধিক থাকে। এর ফলে অবঘর্ষ ঘর্ষণ প্রক্রিয়ায় নদী খাত নিচের দিকে বেশি ক্ষয়প্রাপ্ত হয় এবং নদীর উপত্যকা গভীর সরু ভি আকৃতি বিশিষ্ট হয়, যেমন নেপালের কালী নদীর ভি উপত্যকা। দেখো এবার গিরিখাত ক্যানিয়ন, অর্থাৎ পার্বত্য অঞ্চলের নদী গতিবেগ বেশি হওয়ায় নদীতে পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় বেশি হয় এবং নদী উপত্যকা অত্যন্ত গভীর হয়। এই জাতীয় নদী উপত্যকাগুলিকে গিরিখাত বলা হয়। গিরিখাত দেখো, এই গিরিখাত বলা হয়, দেখো নেপালের কাছে কালীগণ্ডকী নদীর ওপর গলচি বিশ্বের গভীরতম, অর্থাৎ কত গভীর তাই ভাবতে পারছো যে 5.5 কিমি গভীর, অর্থাৎ নিচের দিকে গভীর গিরিখাত। আর শুষ্ক অঞ্চলে নিম্নক্ষয় অধিক হওয়ার ফলে উপত্যকা আরও গভীর এবং সংকীর্ণ আকৃতি বিশিষ্ট হয় এবং একে ক্যানিয়ন বলা হয়। তাহলে দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দক্ষিণ পশ্চিমের মরুভূমি অঞ্চলে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন দৈর্ঘ্য প্রায় 446 কিমি, গভীরতা 1.6 কিমি, পৃথিবীর দীর্ঘতম গিরিখাত। তাহলে আকৃতি বিশিষ্ট হচ্ছে গিরিখাত বলবো, আর যখন ভি আকৃতি বিশিষ্ট থাকে ক্যানিয়ন বলবো। দেখো এই যে প্রশ্ন এখানে, তাতে ভূগোল কিন্তু লাইনে লাইনে কোশ্চেন, এখানে 3-4টে কোশ্চেন, অর্থাৎ গিরিখাত ক্যানিয়ন, অর্থাৎ পৃথিবীর মধ্যে দীর্ঘতম গিরিখাত কোনটি, ভারতের মধ্যে দীর্ঘতম গিরিখাত কোনটি, এই জিনিসগুলো কিন্তু আন্ডারলাইন করে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এবার আসবো আমরা যে গিরিখাত এবং ক্যানিয়ন। এবার 2 নম্বর প্রশ্ন এখান থেকে আসবে। 2 নম্বর প্রশ্ন আজকে অবশ্যই শেয়ার করবে না, তবুও বলবো যে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে দুটো পার্থক্য এখানে কিন্তু লক্ষ্য করা যায়। এটা কিন্তু পরে অবশ্যই এটা কিন্তু দাগিয়ে রাখো, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে ডিফারেন্সেস, অর্থাৎ হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন গিরিখাত অ্যান্ড ক্যানিয়ন। এই যে বি আকৃতি বিশিষ্ট আর আকৃতি বিশিষ্ট, এটা তো জানোই, এর উপরে বেস করে লিখতে হবে। এবার আসবো আপনার জলপ্রপাত। নদীর প্রবাহ পথে ঢালের হঠাৎ পরিবর্তনের জন্য জল খাড়া হয়ে উপর দিক থেকে নিচের দিকে প্রবাহিত হয়, একে জলপ্রপাত বলে। যখন আমরা দেখি যে আমাদের এখানে যখন বৃষ্টি হয় ছাদের উপরে প্রচুর জল জমে, আর যেখান থেকে নিচু জায়গা অর্থাৎ জল বেরোনি, জল নিকাশি ব্যবস্থা, সেখান থেকে জল ঢেলে পড়ে, ঠিক এইভাবে কিন্তু জলপ্রপাতের সৃষ্টি। এইরকমভাবেই কিন্তু জল উপর থেকে নিচে ঢেলে পড়ার মতন পড়ে। তো এই জলপ্রপাত সৃষ্টির কারণগুলো কিছু কারণ থাকে। দেখো নদীর প্রবাহ পথে পরপর কঠিন এবং নরম শিলার অনুভূমিকভাবে অবস্থান করলে কি হয়, নরম শিলা দ্রুত ক্ষয় পেয়ে খাড়া ঢাল তৈরি করে এবং জলপ্রপাত সৃষ্টি করে। একটা হচ্ছে শক্ত, একটা নরম। তাহলে শক্তটার উপর দিয়ে যেই এসে নরমটার উপরে তখন ক্ষয়প্রাপ্ত বেশি হবে, তারপরে আবার শক্ত, তখন কী হবে, ওখান থেকে জলটা গড়িয়ে নিচে থেকে পড়বে। এইভাবে কিন্তু এই জলপ্রপাতগুলো সৃষ্টি হয়। এই একটা। আরেকটা হচ্ছে যে 2 নম্বরটা দেখো, প্রবাহ পথে আড়াআড়ি চ্যুতি থাকলে প্রবাহ পথে জলপ্রপাত সৃষ্টি হয়, যেমন চন্দ্রাবতী নদীর, চিত্রকূট নর্মদা নদীর, কপিলধারা ইত্যাদি। 3 নম্বর দেখো, মালভূমি খারাপভাবে সমভূমির ওপরে মিশলে জলপ্রপাত তৈরি হয়। আবার 4 নম্বরটা দেখো, ঝুলন্ত উপত্যকার ওপর থেকে বরফ গলা জল নিচে পড়ে জলপ্রপাত সৃষ্টি হয়। আবার 5 নম্বর দেখো, নদীর পুরাতন ঢাল এবং নতুন ঢালের মিলন অর্থাৎ বিন্দুকে নিক বিন্দু বলে। এটাও কিন্তু আন্ডারলাইন করে না, নিক বিন্দুটা কাকে বলে। ঢালের হঠাৎ বিচ্যুতির জন্য নিক বিন্দুতে জলপ্রপাত গড়ে ওঠে হঠাৎ। বা উদাহরণ হিসাবে বলতে পারি যে সুবর্ণরেখা নদীর ওপর জোনা ও 10ম জলপ্রপাত, ভেনেজুয়েলার অ্যাঞ্জেলা 979 মিটার, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। এটা কিন্তু আন্ডারলাইন করে নেবে। আর স্রোতের বেগে শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্তর ফলেই কিন্তু প্রায়শ জলপ্রপাত পিছিয়ে যায়, একে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলে। এবার আসবো আমরা এই খরস্রোতটা কি, অর্থাৎ পার্বত্য অঞ্চলের নদী কঠিন কোমল শিলা যদি উলম্বভাবে অবস্থান করে তাহলে নরম শিলা দ্রুত ক্ষয় হয়ে ধাপযুক্ত ভূমিরূপ তৈরি করে। এই অবস্থায় নদী ছোট ছোট ধাপে তীব্র বেগে নামতে থাকে, একে খরস্রোত বলা হয়। এটা কিন্তু দাগিয়ে নেব 2 নম্বর প্রশ্ন হিসাবে। আজ কিন্তু 2 নম্বর শেয়ার করবো না, 2 নম্বর শেয়ার করার সাথে সাথে এটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো উত্তর সাবেত। অর্থাৎ সিঁড়ি ধাপের মতো ঢাল বরাবর উপর থেকে নিচে নেমে আসা পরস্পর ক্ষুদ্র জলপ্রপাতকে কাসকেড বলা হয়। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর যে জলপ্রপাতের প্রবাহ ভয়ঙ্করভাবে জল ওপর থেকে নিচের দিকে নামে তাকে ক্যাটারাক্ট বলে। তখন আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত এটা এর জলজন্ত উদাহরণ। এবার আসবে 5 নম্বর পয়েন্ট, যেমন আবদ্ধ এবং সংখ্যালিত শৈলশিরা, অর্থাৎ পার্বত্য অঞ্চলের নদীর
প্রধান নদী বা উপনদীর মধ্যবর্তী উচ্চভূমি এবং শৈলশিরাকে অবিক্ষিপ্ত অংশ বলে, অবিক্ষিপ্ত বলে। কিন্তু এখন নদী এই সমস্ত ক্ষিপ্তাংশকে ক্ষয় করতে পারে না পেরে এড়িয়ে আঁকাবাঁকা পথে চলে, এবং তখন দূর থেকে দেখলে মনে হয় যেন শৈলশিরাগুলি একত্রে সংঘবদ্ধ হয়েছে। একেই আমরা আবদ্ধ শঙ্খলিত শৈলশিরা বলবো। এটা কিন্তু দাগিয়ে নাও। এবার দেখো পার্বত্যভূমি নদী উপত্যকার দুপাশের প্রসূত বা নদীর দিকে বেরিয়ে থাকা শৈলশিরাগুলি নদীর ক্ষয়কার্যের ফলে ক্রমশ মসৃণ হয়ে যায়। একে কর্তিত শৈলশিরা বলা হয়, এটাও দাগিয়ে নেবে। এবার আসবো আমরা মন্থকূপ। দেখো পার্বত্য নদীপথ অসমান এবং বন্ধুর, এটা তো আমরা জানি। ফলে নদীর জল পাক খেতে খেতে অবঘর্ষ প্রক্রিয়া নদীর তলদেশে যেসব ছোট গোলাকৃতি গর্ত সৃষ্টি করে তাকে মন্থকূপ বলে, এটাও দাগিয়ে নাও। এটা ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঘাটশিলার কাছে, এই যে আমাদের কাছে, এই ঘাটশিলার কাছে সুবর্ণরেখা নদীতে অনেক মন্থকূপ দেখা যায়। এটা ভারতের কোথায় দেখা যায়, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবার আসবো আমরা প্রপাতকূপ, অর্থাৎ জলপ্রপাতের নিচে যেখানে জল এসে পড়ে সেখানে জলের চাপ এবং অবঘর্ষ ক্ষয়ের ফলে বেশ বড় আকারের মন্থকূপ তৈরি হয়, একে প্রপাতকূপ বলা হয়, এটাও দাগিয়ে নেবে। এবার দেখো চেরাপুঞ্জির নিকট অর্থাৎ নহকালিকায় জলপ্রপাত সৃষ্ট প্রপাতকূপ ভারতের মধ্যে বৃহত্তম জলপ্রপাত। এবার আসবো নদীর বাঁধ এবং নিম্ন গতিতে গঠিত ভূমিরূপ। এক্ষেত্রে নদী ক্ষয়, বহন এবং সঞ্চয়ের দ্বারা ভূমিরূপ সৃষ্টি করে, যথা দেখো পলল, শঙ্কু এবং পলল ব্যাসজনী। দেখো মধ্যগতির শুরুতে নদী যখন পার্বত্য প্রবাহ ছেড়ে সমভূমিতে প্রবেশ করে তখন নদী উপত্যকার ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীবাহিত পলি রাশি নড়ি পার্বতের পাদদেশ শঙ্কু এবং ত্রিভুজ আকারে সঞ্চিত হয়ে পলল শঙ্কু গঠন করে। অনেকগুলি পলল শঙ্কু জুড়ে গিয়ে বিস্তার লাভ করলে তাকে অর্ধ গোলাকৃতি হাত পাখা তো জানি যে হাত পাখাটা জাস্ট লাইক এরকম, এই যে এরকম ব্যাপারটা, হাত পাখা এটা একটা গোল, এই হাত পাখার আকৃতি বিশিষ্ট হয়ে যায়। আমরা চিত্রের সাহায্যে দেখলেই বুঝতে পারবো যে এই হাত পাখার আকৃতিতেই পলল ব্যাজনী, এই যে আমরা দেখতেই পাচ্ছি একটা পলল ব্যাজনীর চিত্রটা, এই দেখো হাত পাখার মতো দেখতে পাই, একেই পলল ব্যাজনী বলে। তো পূর্ব হিমালয়ের পাদদেশের তরাই অঞ্চলে অনেক পলল ব্যাজনী দেখা যায়। এবার সৃষ্টির কারণটা কি? পর্বতের পাদদেশ ভূমির ঢালের হঠাৎ পরিবর্তনের ফলে নদীর বহন ক্ষমতা কমে যায় এবং সমস্ত ক্ষয়জাত পদার্থ পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে এইরূপ ভূমিরূপ সৃষ্টি করে। এবার আসবো আমরা নদী বাঁক বা মেন্ডার। দেখো এই মধ্য এবং নিম্ন গতিতে বা নিম্ন প্রবাহে নদীর গতিবেগ কম থাকে, এটা তো জানি। ফলে প্রবাহ পথে জলধারা বাধাপ্রাপ্ত হলে সেই বাধা এড়ানোর জন্য নদীর গতিপথের পরিবর্তন ঘটায় এবং একে বেঁকে প্রবাহিত হয়। নদীর এই আঁকাবাঁকা অংশকেই নদীবাঁক বলবো। এটা নদীবাঁকটাও কিন্তু দাগিয়ে নেবে 2 নম্বর প্রশ্ন হিসাবে। তুরস্কের মেন্ডার্স নদীর নাম অনুসারে এই ভূমির নাম হয়েছে মেন্ডার, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এবার নদীবাঁকের ভিতরের অংশ অর্থাৎ অবতল অংশে জল এসে বেশি আঘাত করে, এই অংশে ক্ষয়ের হার বেশি হয় এবং ফলে অবতল অংশে নদীর খাড়া পাত তৈরি হয় বা পাড় তৈরি হয়। আবার বাইরের অংশ জলের পরিমাণ ও স্রোত কম থাকে, ফলে কি হয় নদীর এই অংশে পলি জমে মৃদু ঢালযুক্ত নদী পার গড়ে ওঠে, একে স্লিপ অফ স্লোপ বলে। এই স্লিপ অফ স্লোপ টিকা লেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু দাগিয়ে রাখো। এই পারে সঞ্চিত বালুচরকে বিন্দু বার বলে, বিন্দু বারও দাগিয়ে নাও। বালুচর নদী বক্ষে সঞ্চিত হলে তাকে নদীচর বলে। ব্রহ্মপুত্র নদীর মাজুলি দ্বীপ ভারতের বৃহত্তম এবং আমাজন নদীর ইলহাদ মারাজে পৃথিবীর বৃহত্তম নদীচর। এবার আসবো আমার কর্তৃত্ব বাঁধ অর্থাৎ কর্তৃত্ব নদী বাঁক। ভূভাগের পুনর্জীবন ঘটলে অর্থাৎ ভূভাগ তো অর্থাৎ পরিবর্তনশীল, জানোই তো ভূগোল মানেই তো পরিবর্তনশীল সমস্ত কিছু, আজকে আছে কালকে নাও থাকতে পারে, আজ যেখানে হিমালয় কাল সেখানে নাও থাকতে পারে, এবং যেখানে সমুদ্র ছিল সেখানে কিন্তু ওই হিমালয়ের মতন কিন্তু একটা বড় ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়ে যেতে পারে। তার যেখানে ভঙ্গিল পর্বত রয়েছে হিমালয় পর্বত, সেখানে আরও অনেক দিন আগে কী ছিল, সেখানে 33 সমুদ্র ছিল, সেই 33 সমুদ্র থেকেই কিন্তু হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। এরকমভাবে কিন্তু ভূগোল পরিবর্তনশীল সমস্তটাই।
তাই আমরা বলবো নদী তখন খাতকে গভীরভাবে কেটে আরও নিচের দিকে বসে যায়, এতে নদীবাঁকের দুপার খাড়া হয়। এই ধরনের নদীবাঁককে কর্তিত নদীবাঁক বলে। তো আজকে কিন্তু এই 6 পাতার উপর পর্যন্ত অর্থাৎ অশ্বক্ষুরাকৃতি হ্রদের আগে পর্যন্ত শেয়ার করা হলো। আর শেয়ার করার সাথে সাথে এখান থেকে যে প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি, অর্থাৎ যেগুলো তোমাদের সামেটিভ পরীক্ষায় আসবে এবং যেগুলো নাকি তোমাদের টেস্ট এক্সামে আসবে এবং যেগুলো বাকি থাকবে সরাসরি চলে যাবে তোমাদের কিন্তু 2027 সালের মাধ্যমিক পরীক্ষায়। তাই আমি বলবো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু করে রাখলে কিন্তু তোমাদের মাধ্যমিকের ঝুলিতে নম্বরটা জড়ো হতে থাকবে, যেটা নাকি অবশেষে তোমাদের উপহার দেবে 95 অ্যাবাভ মার্কস। এটাই যথেষ্ট। তো 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করা মানেই কিন্তু একটা লাইফে একটা ভালো কিছু করা। তাই আমি বলবো চ্যানেলের সাথে যুক্ত থাকো, দেখবে তোমরাও 95 অ্যাবাভ মার্কস কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তো আমি নদিয়া থেকে বলছি, নদিয়া থেকে কিন্তু খুব ভালো ফল মাধ্যমিকে হয়েছে এবার, কিন্তু তোমরা দেখতেই পেয়েছো। তোমরাও কিন্তু করো, তোমরাও কিন্তু নদিয়ার মতন ভালো ফল করতে পারবে যে যেখানেই থাকো না কেন। তাহলে আজকে এখন শেয়ার করবো কি না, যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলেছি সেগুলো কিন্তু উত্তর সমেত শেয়ার করবো। আর উত্তর সমেত শেয়ার করার সাথে সাথে কী হয়ে যাবে, তোমাদের ঝুলিতে কিন্তু নম্বর জড়ো হতে থাকবে। তাই আমি বলবো উত্তরগুলো করো, ভালো করে পড়ো, দেখবে তোমরাও ফল লাভ করবে। আর এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে তোমরা শুধু মাধ্যমিক নয়, এইচএস পর্যন্ত পুরোটাই থাকতে পারবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা ভিডিওতে দেখছো তারা কিন্তু প্রয়োজনে কী করবে, তারা কিন্তু প্রয়োজন নেই, তারা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবে। তোমাদের কাছে এটা রিকোয়েস্ট থাকলো লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে থাকবে আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে, যাতে করে তোমাদের কাছে সকলের আগে ভিডিওটি পৌঁছে যায়। তাহলে চলো সেই যেই প্রশ্নগুলো নাকি তোমাদের মাধ্যমিক ঝুলিতে 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে সাহায্য করবে সেগুলোই করব। দেখো 1 নম্বর প্রশ্ন দেখো, একটি আদর্শ নদীর গতি কয়টি কী? একটি আদর্শ নদীর গতি কয়টি কী? দেখো উত্তরটা হবে 3টি গতি। 1 নম্বর উচ্চ গতি, 2 নম্বর মধ্য গতি ও 3 নম্বর নিম্ন গতি। 3টে গতি হয়ে গেল, উচ্চ, মধ্য, নিম্ন। এবার দেখো গঙ্গা নদীর উৎস কোথায়? 2 নম্বর গঙ্গা নদীর উৎস কোথায়? দেখো উত্তরটা হবে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। 3 নম্বর কোশ্চেন দেখো বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? গভীরতা কত? বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? গভীরতা কত? দেখো উত্তরটা হবে অন্ধগলছি। গিরিখাত গভীরতা হচ্ছে দেখো 5.5 কিমি। 5.5 কেবি। তাহলে বুঝতেই পারছ। 4 নম্বরটা দেখো পৃথিবীর দীর্ঘতম গিরিখাত কোনটি? পৃথিবীর দীর্ঘতম গিরিখাত কোনটি? দৈর্ঘ্য কত? দেখো উত্তরটা হচ্ছে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। কলোরাডো
নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। ক্যানিয়ন ক্যানিয়ন দৈর্ঘ্য তো 446 কিমি। দৈর্ঘ্য 446 কিমি। 46 কিমি। 5 নম্বর দেখো, 5 নম্বর, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ভারতের উচ্চতম জল কোনটি? উত্তরটা দেখো, উত্তরটা হবে ভরাই নদীর ওপর অবস্থিত কুঞ্জিকাল। আর দৈর্ঘ্য হচ্ছে 455 মিটার। 400 মিটার। দেখো, এখানে যে প্রশ্নগুলো শেয়ার করা হলো সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের টেস্ট এক্সাম তথা 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে। এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে করবে, তাহলে কিন্তু তোমাদের 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে খুবই সুবিধা হবে। আর এটা বোর্ডটাকে ক্লিন করার সাথে সাথে আমি বলবো, আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা ভিডিওটি দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে, যাতে করে তোমাদের কাছে সকলের আগে ভিডিওটি পৌঁছে যায়। আর কি করবে, একটা করে লাইক দিয়ে দেবে, তাহলে কী হবে, আমি উপকৃত হব, তোমরা উপকৃত হবে। আর এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে তোমরা কিন্তু কী হবে না, এইচএস পর্যন্ত এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারবে। তাহলে চলো পরের কোশ্চেনগুলো শেয়ার করি। শেয়ার করলে কী হবে, তোমাদের কিন্তু নম্বরের ঝুলিতে অর্থাৎ 95 এবং মার্কসের ঝুলিতে কিন্তু নম্বরটা জড়ো হতে শুরু করবে। এবার আসবো আমরা 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন দেখো, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? দেখো, উত্তরটা হবে, দেখো, কাবেরী নদীর ওপর অবস্থিত। উপর অবস্থিত। 7 নম্বর দেখো, 7 নম্বর চলে যাবে এই পাতাতে। 7 নম্বর দেখো, কাসকেড কি? কাসকেড কি? কাসকেড কি? উত্তরটা দেখো, সিঁড়ির ধাপের মতো, সিঁড়ির ধাপের মতো ঢালযুক্ত জলপ্রপাত। 8 নম্বর দেখো, হ্যাঁ, ক্যাটারাক্ট কি? কি দেখো, উত্তরটা হবে জলপ্রপাতের প্রবল জলপ্রবাহে প্রবল প্রবাহ ভয়ঙ্কর ভাবে নেমে আসাকেই কাসকেড ক্যাটারাক্ট বলা হয়। দেখো 9 নম্বর দেখো, 9 নম্বর কোশ্চেন দেখো, হ্যাঁ, লিভিংস্টোন জলপ্রপাত কোন নদীর ওপর দেখা যায়?
দেখা যায়। দেখো উত্তরটা হবে, দেখো আফ্রিকার কালো কঙ্গো নদীর ওপর, আফ্রিকার কঙ্গো নদীর ওপর। দেখো 10 নম্বর কোশ্চেন, দেখো ভারতের কোন নদীতে মন্থকূপ দেখা যায়? দেখো উত্তরটা হচ্ছে ঘাটশিলার কাছে, সুবর্ণরেখা নদীতে। দেখো 11 নম্বর কোশ্চেন, দেখো ভারতের বৃহত্তম প্রপাতকূপ কোনটি? ভারতের প্রপাতকূপ কোনটি? দেখো চেরাপুঞ্জির নিকট, কালিকাই। তারপর দেখো পলল বচনির আকৃতি কেমন? 12 নম্বর কোশ্চেন, বেজনির আকৃতি কেমন? দেখো অর্থাৎ হাত পাখার মতো, অর্থাৎ হাত পাখার মতো। 12 আরও 3টে কোশ্চেন আছে, আরও 3টে কোশ্চেন শেয়ার করলে কিন্তু তোমাদের সাথে পুরোটা শেয়ার করা যাবে। আর কিন্তু বোর্ডটাকে ক্লিন করার আগে কিন্তু তোমাদের কাছে বলবো যে কি একটা স্ক্রিনশট তুলে নেবে। আর কি হবে, আর অবশ্যই যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে যাতে তোমাদের কাছে সকলের আগে ভিডিওটি পৌঁছে যায়। আর আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে। আর যারা নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলো না যেন। আর লাইক ও শেয়ার করলে তোমরা যেমন জানতে পারবে, আমিও কিন্তু উপকৃত হবে এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো, আর এবং তোমরাও উপকৃত হবে এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে। এবার আসবো আমরা 13 নম্বর কোশ্চেনে। দেখো যে ভারতের বৃহত্তম নদী চর, ভারতের বৃহত্তম নদীচর কোনটি? দেখো ব্রহ্মপুত্র নদীর মাজুলী দ্বীপ, ব্রহ্মপুত্র নদীর মাজুলী দ্বীপ। 14 নম্বর কোশ্চেন, দেখো পৃথিবীর বৃহত্তম নদীচর কোনটি? পৃথিবীর বৃহত্তম নদীচর কোনটি? পৃথিবীর বৃহত্তম নদীচর কোনটি? দেখো ইলহা দ্য ম্যারেজ। শেষ কোশ্চেন 15 নম্বর কোশ্চেন, দেখো কোন নদীর নামানুসারে মেয়েন্ডার্স ভূমি রূপের নামকরণ হয়েছে? দেখো কোন নদীর? মেয়েন্ডার্স নদীর নাম অনুসারে।
তো দেখো এখান থেকে এই যে 15টা কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করলাম, এই 15টা কোশ্চেনের বাইরে কিন্তু এই চ্যাপ্টার থেকে যেটুকু শেয়ার করেছি এই চ্যাপ্টারটির বাইরে এর মধ্যে থেকে আসা ছাড়া কোনো গতি নেই, অর্থাৎ এর মধ্যে থেকে সমস্ত কোশ্চেনটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এই যে 2-3টে পৃষ্ঠা পড়লাম আর এই পৃষ্ঠার ভিতর থেকে যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো তোমাদের টেস্ট এক্সাম তথা 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে এখানে শেষ করছি, পরের দিন কিন্তু আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। গুড বাই ফ্রেন্ডস।